পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসেবে পালন করা হয়। বৃহস্পতিবার বামফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই দিনটি সমমর্যাদায় উদযাপন করা হয়। মে দিবস উপলক্ষে এদিন বালুরঘাট শহরে বামফ্রন্টের শ্রমিক সংগঠন ও তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দুটি আলাদা মিছিল বের করা হয়। বামফ্রন্টের শ্রমিক সংগঠনের মিছিলে বালুরঘাট হাই স্কুলের মাঠ থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে হাই স্কুল মাঠে এসে শেষ হয় মিছিল। এদিন মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক নন্দলাল হাজরা, আরএসপি জেলা সম্পাদিকা সুচেতা বিশ্বাস, বাম নেতা অমিত সরকার, পরিমল সরকার সহ আরো অন্যান্য নেতৃত্বরা। অপরদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের মিছিল বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে আবার বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এদিন বালুরঘাট বাস স্ট্যান্ডে চত্বরে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির পক্ষ থেকেও দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। বালুরঘাট বাস স্ট্যান্ডের চত্বরে প্রথমে দলীয় পতাকা উত্তোলন করা হয়, পরে শহরে মিছিল করা হয়। দলীয় পতাকা উত্তোলন করেন আইএনটিটিইউসির জেলা সভাপতি নামিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সহ সভাপতি সুভাষ চাকি, যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরীশ সরকার সহ অন্যান্যরা। তৃণমূলের মিছিলও গোটা বালুরঘাট শহর পরিক্রমা করে। পাশাপাশি আজকের দিনে তাৎপর্য দলীয় কর্মী সমর্থকদের সামনে তুলে ধরেন জেলা নেতৃত্বরা। আজকে আন্তর্জাতিক মে দিবস পালন হচ্ছে 139তম। 1886 সালে আমেরিকার হেই মার্কেটে 8 ঘন্টা ঘুম, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা আমোদন এর আন্দোলন সংগঠিত হয়েছিল। এটিকে আন্তর্জাতিক মে দিবস হিসেবে পরবর্তীকালে স্বীকৃত হয়। আজকে পয়লা মে সেই দিনটা আমরা ভারতবর্ষে সহ বিভিন্ন দেশে যারা শ্রমজীবী আন্দোলন করেন তারা এই দিনটাকে যথাযথভাবে পালন করবার চেষ্টা করেন। আমাদের দেশেও সেরকম ভাবে শ্রমজীবী মানুষের যে অধিকার, সে অধিকারকে খর্ব করা হচ্ছে। রাজ্য বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে তাদের কাজের যে অধিকার সেটাকে খর্ব করা হচ্ছে। বেকার কর্মসংস্থানের যে অভাব দেখা যাচ্ছে, রাজ্য এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোন রকমের ভূমিকা দেখা যাচ্ছে না। সাম্প্রদায়িক এবং বিভাজন একটা রাজনীতি ভারতবর্ষে চলছে। স্বাভাবিকভাবে আজকের এই দিনটাকে আমরা তাৎপর্যের সাথেই পালন করার চেষ্টা করি। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইকেই আমরা সামিল হই। আমরা যতটা পারি সমস্ত স্তরের মানুষের মিলিত প্রয়াসের মধ্যেই আগামী দিনে যে শ্রমজীবী মানুষের যে অধিকার প্রতিষ্ঠা, সেই অধিকার প্রতিষ্ঠার লড়াইকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। বর্তমান সময়ে দেখা যাচ্ছে প্রাইভেট ফার্মগুলোতে 8-এর জায়গায় 12, 13 এবং কোনো জায়গায় দেখা যাচ্ছে 15 ঘন্টা শ্রমিকদের খাটাচ্ছে। এই ব্যাপারে কি বলবেন? 1886 সালে এই বিষয়টা নিয়েই তখনও এই অবস্থার সৃষ্টি হয়েছিল, দেখে আন্দোলনটা সংগঠিত হয়েছিল। শ্রমিকের রক্ত ঘাম, সেই সময় তারা সেই সময় পুলিশের অত্যাচার সবকিছু করে এটাকে প্রতিষ্ঠা হয়েছিল। আজকে দেখা যাচ্ছে যে কর্পোরেট এবং কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের পক্ষ থেকে সেই অধিকারটাকে খর্ব করার চেষ্টা করা হচ্ছে। আমাদের প্রতিবাদ সেইখানে, যার যে নিয়ম যেটা আন্তর্জাতিক স্তরে আছে সেটাকে রক্ষা করতে হবে। কিন্তু এখন জোর করে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, বিশেষ করে কর্পোরেট সংস্থা এবং সেখানে কেন্দ্রীয় সরকার সেটাকে স্বীকৃতি জানাচ্ছে। স্বাভাবিকভাবেই শ্রমজীবী মানুষের যে কর্মের যে অধিকার, সেই অধিকারকে খর্ব করার চেষ্টা করা হচ্ছে। এটাও আমাদের মধ্যে দিয়ে আমরা এটাও প্রতিবাদ জানাচ্ছি। আমার ডেজিগনেশন সরকার ইউটিউসি। আন্তর্জাতিক মে দিবস সেটা আমাদের শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। আজকে আমরা বালুরঘাট ব্লক, বালুরঘাট টাউন মিলে সে জেলার সমস্ত লিডারদের দিয়ে আজকে আমরা বালুরঘাট শহরে মহামিছিল করছি, যেখানে শ্রমিকদের 8 ঘন্টার দাবিতে শ্রমিকরা যে আন্তর্জাতিক যে আমেরিকায় যে হে মার্কেটে যে 12 ঘন্টা যেখানে ডিউটি করতো সেখানে 8 ঘন্টার দাবিতে যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের ভিত্তিতে আমরা আজকে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে দাবি জানাবো যে প্রত্যেকটা শ্রমিক যেন ন্যায্য মজুরি এবং সমস্ত কিছু পায়। যেখানে আমাদের মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের শ্রমিকদের জন্য প্রচুর কিছু করছেন। সেখানে আমরা চাই আরও বেশি করে যেন আমাদের শ্রমিকদের দাবি পূর্ণ করে, সেই উদ্দেশ্যে আজকে আমরা বালুরঘাট শহরে মিছিল করছি। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে প্রাইভেট ফার্মে 8 ঘন্টার জায়গায় 15 ঘন্টা কাজ করাচ্ছে শ্রমিকদের বিনা পারিশ্রমিকে। এই ব্যাপারে কি কোনো আন্দোলন সামনে হবে? না, অবশ্যই আন্দোলন হবে। যেখানে আমাদের জানা নাই, যেখানে আমরা জানি যে 8 ঘন্টার জায়গায় 15 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করছে, সেখানে আমরা জানি যে ওভার টাইমে ডিউটি হয়, সেখানে সেই ওভার টাইমে তারা শ্রমিকরা পয়সা পায়। যদি আমরা দেখি যে বেশি
শ্রমের জন্য কাজ করাচ্ছে, সেখানে আমরা নিশ্চয়ই আগামী দিনে আন্দোলন করব। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম নামিজুর রহমান, আমি দক্ষিণ দিনাজপুর জেলার আইএনটিটিউসির সভাপতি। কাশ্মীরে পহেলগাঁও জঙ্গি হামলার পর সতর্কতা বাড়ল আরপিএফ এবং জিআরপির। রেল যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এই সতর্কতা বৃদ্ধি রেলের কেন্দ্রীয় রেলওয়ে সুরক্ষা বাহিনীর ও রাজ্য রেলওয়ে পুলিশের। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট রেল স্টেশনে বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে বিশেষ সচেতন শিবিরের আয়োজন করা হয়। সেখানে রেল উন্নয়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বালুরঘাট জিআরপি থানার ওসি রতন সরকারকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বুনিয়াদপুর আরপিএফ এর ইন্সপেক্টর কৃষেন্দু দাস। প্রতিদিন বালুরঘাট থেকে চলাচল করা ট্রেনের যাত্রীদের ব্যাগ থেকে অন্যান্য সামগ্রী খতিয়ে দেখা হচ্ছে। বালুরঘাটের 3 দিকে বাংলাদেশ সীমান্ত রয়েছে, মাঝে মধ্যেই বাংলাদেশিদের অনুপ্রবেশের খবর দেখা যায়। সম্প্রতি বালুরঘাট স্টেশনে এক বাংলাদেশিও ধরা পড়েছিল, তাই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বালুরঘাট স্টেশনে, যাতে করে পহেলগাঁওয়ের মতো ঘটনা যাতে আর না ঘটে। এ বিষয়ে রেল সুরক্ষা বৃদ্ধির বিষয় আরপিএফ ইন্সপেক্টর কৃষান্দু দাস বলেন, পহেলগাঁও ঘটনার পর যাত্রী সুরক্ষায় আমরা আরও সতর্ক রয়েছি। যে কোনো উপায়ে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আরপিএফ এবং জিআরপি যৌথভাবে কাজ করছে। যাত্রী সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ট্রেনের মাদক দ্রব্য বহন বন্ধ করতে আমরা বদ্ধপরিকর। আপনারা সবাই জেনে থাকবেন যে পহেলগামে একটা টেরর অ্যাটাক হয়েছিল, যেটা আমাদের ভারতবর্ষের জন্য প্রচণ্ড দুঃখজনক। তো এই অ্যাটাকের পরে আমরা অ্যাকচুয়ালি প্রচণ্ড রকমভাবে সতর্ক হয়ে গেছি। তো এই জন্য আমাদের যে আইজি কাম পিসিএসসি আছেন মাননীয় শ্রী অর্জুন জ্যোতি মহাশয়, উনি বলেছেন যে যাত্রী এবং যাত্রী সুরক্ষা একদম কঠোরভাবে সুনিশ্চিত করতে হবে। তার জন্য যদি আরপিএফের প্রাণও দিতে হয়, তা প্রাণও দিতে হবে, কারণ নিবেদিত প্রাণ না হলে যাত্রী সুরক্ষা নিশ্চিত করা যাবে না। কারণ আমাদের ভারতবর্ষে রেলই হচ্ছে এমন একটা জিনিস যেখানে 80% লোক যাতায়াত করে, মধ্যবিত্ত লোকেরা। আর টেরর যারা উগ্রপন্থী, তাদের হচ্ছে একটা সফট টার্গেট দরকার। এই জন্য আমরা আজকে বিভিন্ন সংস্থাকে ডেকেছি এই যাত্রী নিরাপত্তা তথা ভারতবর্ষের জনগণ যারা হচ্ছে রেলে চলাচল করে তাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য। আমাদের একদম রোজ দিন এই ঘটনার পরে লাগাতার আমাদের মোটর ট্রলি পেট্রোলিং হচ্ছে, ফুড পেট্রোলিং হচ্ছে। দূর দূরান্তের যে সমস্ত ট্রেন যাচ্ছে সেগুলোকে একদম লাগাতার চেকিং করা হচ্ছে, স্পেশাল ড্রাইভ করা হচ্ছে, সিকিউরিটি চেকিং, ইনফ্লেমেবল আর্টিকেলস থাকছে কিনা, বা এই যে যারা হচ্ছে করা হচ্ছে। আমাদের আরও একটা অপারেশন হচ্ছে যে আমরা ভারতকে নেশার থেকে মুক্ত করব। আমরা ট্রেনে কোনো রকম নেশার জিনিস, আমরা মদ বলেন, গাঁজা বলেন, ভাং বলেন, হিরোইন বলেন, কোনো কিছু আমরা চলতে দেব না। আমাদের এখানে আমাদের যে ডিজি মহোদয় আছে, ওনার নাম মাননীয় আইপিএস মনোজ যাদবা, উনি আসার পরে একদম উনি করেছেন যে কোনো রকম নেশা আমার ভারতীয় রেলে চলতে দেওয়া হবে না। এই জন্য আমাদের উনি অপারেশনও শুরু করেছেন, অপারেশন ন্যারকোচ। এবং এই গত মাসেই আমাদের প্রায় 50 লক্ষ টাকার উপর গাঁজা ধরা পড়েছে, ব্রাউন সুগারও ধরা পড়েছে, হিরোইনও ধরা পড়েছে। যে কোনো মূল্যে যাত্রীর সুরক্ষা সুনিশ্চিত করতেই হবে আমাদের, এটাই আমাদের হচ্ছে লক্ষ্য। শিলিগুড়ি রাউন্ড টেবিল 220 এবং শিলিগুড়ি লেডিস সার্কেল 240-এর উদ্যোগে শিলিগুড়ি ক্লাবে সাঁতার প্রতিযোগিতা সুইমাথনের আয়োজন। বৃহস্পতিবার ইস্টার্ন বাইপাস সংলগ্ন শিলিগুড়ি ক্লাবে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন বয়সের সাঁতারুরা। 4টি বিভাগে সাঁতারের প্রতিযোগিতা হয়: ফ্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক এবং বাটারফ্লাই স্ট্রোক। বিজয়ীদের জন্য ছিল মেরিট সার্টিফিকেট ও মেডেল। এছাড়াও প্রতি অংশগ্রহণকারীকেই দেওয়া হয় সার্টিফিকেট। आज यहाँ पर सिलीगुड़ी राउंड टेबल 220 और सिलीगुड़ी लेडीज सर्कल 140 ने मिलकर सिलीगुड़ी में स्विमाथॉन का ऑर्गेनाइज किया है। तो इसके अंतर्गत हम लोग यहाँ पे अलग अलग कैटेगरी में, अलग अलग एज ग्रुप में स्विमिंग कॉम्पिटिशन्स करा रहे हैं। यहाँ पर सबसे बड़ी बात है, आज हमने यहाँ पर हमारे जो पार्टिसिपेंट्स हैं
वो पूरे नॉर्थ बंगाल से यहाँ पर आए हैं, चाहे कूच बिहार से लेके मालदा तक, मुर्शिदाबाद, हर जगह से लोग यहाँ पर आज मौजूद हैं। यहाँ 14 साल के एज से लेके 40 इयर्स तक लोग ने इस स्विमाथॉन में भाग लिया। इनफैक्ट 6 इयर्स के भी कुछ पार्टिसिपेंट्स आज हमारे पास है। राउंड टेबल इंडिया एंड लेडीज सर्कल इंडिया एक एनजीओ है, एक नॉन प्रॉफिटेबल ऑर्गेनाइजेशन है। इसका लार्जर गोल है कम्युनिटी डेवलपमेंट। तो हम लोग स्कूल्स बनाते हैं और तरह तरह के वेलफेयर एक्टिविटीज़ करते हैं। तो जो भी हम लोग एक्टिविटीज़ करते हैं इट इज़ फॉर द अपलिफ्टमेंट ऑफ द सोसाइटी। तो इस इवेंट्स के थ्रू भी जो भी हम एक चैरिटेबल फंड्स रेज करेंगे, जो भी प्रोसीड्स आएगा उसको भी हम लोग एक सोशल कॉज में आगे यूज करेंगे। देखिए अब वो टाइम टू टाइम डिपेंड करता है। पहले भी हमने काफ़ी एक चेस कंपटीशन ऑर्गेनाइज कराया था, अभी स्विमिंग कंपटीशन करा रहे हैं, आगे एक रैली का भी प्रोग्राम कर रहे हैं। तो डिपेंड करता है। तो अभी काफ़ी कुछ पाइपलाइन में है, लेट्स सी क्या फाइनल होता है। ये स्विमिंग कंपटीशन 1 डे इवेंट है, आज शाम तक खत्म हो जाएगा। वो मोमेंटोज है, सर्टिफिकेट्स है एंड रिकग्निशन है, गोल्ड मेडल्स है। जैसे राउंड टेबल इंडिया और लेडीज सर्कल इंडिया एक पैन इंडिया ऑर्गेनाइजेशन है और इनफैक्ट इसकी प्रेजेंस पूरे वर्ल्ड ओवर में है। हमारा मेन मोटिव जैसे उत्सव ने बताया कम्युनिटी डेवलपमेंट या फ्रीडम थ्रू एजुकेशन, जिसके अंदर हम स्कूल्स क्लासरूम्स डेवलप करते हैं अंडर प्रिविलेज सेक्शन ऑफ द सोसाइटी के लिए। सिलीगुड़ी में अभी तक राउंड टेबल ने 15-16 से भी ज़्यादा स्कूलों में कई सारे क्लासरूम डेवलप किया है। और अगर वैसे स्टैटिस्टिक्स देखोगे तो हम रोज़ राउंड टेबल की तरफ से 2 क्लासरूम पूरे भारतवर्ष में बनाते हैं रोज़। अभी तक हमने 9,200 से भी ज़्यादा क्लासरूम का निर्माण किया है पिछले 25 सालों में। बहुत एक्साइटमेंट है। स्विमिंग एक स्पोर्ट है जो हमें एंड्योरेंस, स्ट्रेंथ और पेशेंस सिखाता है। तो ऐसे कम्पीट करने में तो बहुत एक्साइटमेंट होता है और हमारे लिए नए नए लेवल्स भी खोल देते हैं। लाइक अभी इस लेवल में अभी कम्पीट करके हम नए लेवल में हमारी कैपेसिटी कितनी है हमें पता चलता है। तो वो जीतने से ज़्यादा वो जानने के लिए ज़्यादा एक्साइटमेंट। This is very good competition. আমি অ্যাকচুয়ালি অনেকগুলো কম্পিটিশন এর আগেও করেছি, বাট দিস ওয়ান ইজ ওয়ান অফ দ্য কোয়াইট বিগ ওয়ান অ্যান্ড অনেকদিন পর উইথ আ লট অফ প্র্যাকটিস হ্যাভ কাম হিয়ার। এখন ইট ইজ এ গ্রেট অপরচুনিটি ফর আস কিডস। উই আর অলরেডি পাস আউট স্কুলস। স্কুল কম্পিটিশনগুলোর মধ্যে মেইনলি ছিল এখন বাইরে থেকে একটা হচ্ছে, তো ওটা আমাদের জন্য ইজ এ গুড অপরচুনিটি। আই এম ভেরি হ্যাপি আই এম হিয়ার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দ্য কম্পিটিশন ইজ অলসো নাইস, অর্গানাইজেশন ইজ গ্রেট and I could also select my own properly my events. Everything is great. I did a very nice event. I would invite everyone to come and swim. I am 30 years old and competing in open category. So we should always consider fitness as our goal. So everyone should come and swim. Thank you. स्विमिंग पूल मुझे थोड़ा छोटा लगा था। पहले से जब मैंने पहले ट्राई किया तब बहुत छोटा था। आगे जाने के देखा तो डीप चला, बहुत अच्छा। और कोच ভালো মজাদার। গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে পালিত হলো মে দিবস। মে দিবসকে সামনে রেখে এদিন নিউ মার্কেট এলাকায় অবস্থিত তৃণমূল দলীয় কার্যালয় থেকে বের করা হয় মিছিল। এরপর মিছিলটি গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বাস স্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। সেখানেই পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনটি পালিত করেন তৃণমূল নেতৃত্বরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব সেন, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শঙ্কর সরকার, ছাত্র নেতা কৌশিক সাহা সহ অন্যান্যরা। প্রসঙ্গত আজ 1 মে মহান মে দিবস। প্রতি বছর দিনটি সাড়ম্বরে পালন থাকে তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন INTTUCর পক্ষ থেকে। সেই মতো আজ বৃহস্পতিবার গঙ্গারামপুর শহরের বিভিন্ন প্রান্তে পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মিছিলের মধ্য দিয়ে দিনটি পালন করল তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা। আজকে শ্রমিক দিবস, আজকে 1 মে, এটা শ্রমিকদের দিবস হিসেবে, শ্রমিকদের দিন হিসাবে পালিত হয়ে থাকে। শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বে এই দিনটা পালন হয়ে থাকে। বিশ্বের প্রায় 80টা দেশ এই দিনটিকে পালন করে থাকে। একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই দিনটা শুরু হয়েছিল আমাদের ভারতবর্ষে 1923 সালে। এই দিনটা শ্রমিক দিবস হিসাবে চিহ্নিত হয়েছিল। তারপর থেকে এই দিবসটিকে মহা সমারোহের মধ্য দিয়ে পালিত করা হয়। আজকে সকালে আমাদের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে যে INTTUC টাউন এবং ব্লকের যৌথ উদ্যোগে
আজকে এই কর্মসূচি পালন করা হয়েছে একটা সুন্দর শোভাযাত্রার মধ্য দিয়ে এবং পরবর্তীকালে পথসভার মধ্য দিয়ে আজকের এই মে দিবস পালন করা হয়েছে। ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ধনতলা বাজার এলাকায় জগদীশ মোদক নামে এক ব্যবসায়ীর বাড়িতে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক সূত্রে জানা গিয়েছে গতকাল রাত 2টো নাগাদ তার বাড়িতে ডাকাত দল ঘরে ঢোকে। এরপর ঘরে থাকা বাড়ির সদস্যদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ঘরের সমস্ত জিনিস নিয়ে চম্পট দেয় সে। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটা ওরা আসে দুইজনে ঢুকিয়ে পড়ে বলছে যে এই ওঠো। উঠলাম, উঠে বলছে আমি তখন বললাম কি যে এই তোমরা কে? তোমার তো বলে জানতে হবে না, তুমি চাবিগুলো দাও। চাবি চাচ্ছে, মানে চাবি আমার কথায়। তা আমার কাছে যে চাবি ছিল ওই চাবি ধরাই দিলাম, ধর এই চাবি নেই। বলে এই চাবি না, চাবি দে। এই বলতে 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 বলছে কি তুই আমাকে কাজ কর, টাকা যখন নাই তুই আমার ইয়ে কর, 200 টাকা আমাকে দে, আমাকে যাত্রা ইয়ে হবে। তখন ঠিক আছে, তবে 200 টাকা কি 500 টাকা নিয়ে নি। তো ওকে বের করে দিয়ে ব্যাগ ছেড়ে নিল। 700 টাকা 700-800 টাকার মতো ব্যাগে ছিল, ওই ব্যাগ থেকে টাকাগুলো সব নিয়ে নিল। নিয়ে আবার বলতেছে ওর মেয়েকে ধর, ওর মেয়েকে ধর, তাহলে ওর দিবে চাবি। তখন মেয়েকে তো ইয়ে লাগায়, ওই চাকু দেখায় মেয়েকে, বলছে কি যে বল নাহলে তোর মেয়েকে মেরে ফেলবো। তখন আমি একটু সিলিন্ডার হয়ে গেলাম যে দেখো আমার কাছে চাবি নাই, চাবি আমার কাছে থাকলে আর যা আছে তুমি যা কিছু নেওয়া নিয়ে নাও। আমার বউ বললো কি যে আমার কাছে চাবি নাই, চাবি তো তোমাদের দুজনের কাছে আছে, তুমি চাবি দাও। এই বলতে 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 তখন আমার মিসেস বললো ঠিক আছে, তুমি চাবি যখন চাচ্ছ, তুমি তোমার সঙ্গে আমি আগে লড়াই করি, তারপর তোমার সঙ্গে আমি চাবি দেবো। তুই মরিস ইয়ে আমি মরি, ব্যাস। এই কথা যখন বলতে লাগলো তখন ধরবো, তখন এই দিক দিয়ে ওরা বাড়ি। কতজন ছিল ওরা? চাবি যখন চেয়েছে আমাদের দোকানে সব এক জায়গায় ছিল, আমি ওই চাবিগুলো ওকে আলমারি চাবি বলে দিতে চাইছিলাম। ব্রেন্ডে তখন আমার ওটাই আসলো, বলে চাবি খুলে আমি এই গেটটা যেই খুলেছি ও আমাকে ধাক্কা মারলো, মাথার মধ্যে আমাকে গেটে এরকম করে লাগলো। লাগার পরেও আমি কিছু মনে করিনি, চাবি টাবি তাও আমি গেটটা খুলেছি। খুলে ওই গেটের কাছে যখন চিল্লাতে গেছি তখন এদেরকে বাপ বেটিকে ছেড়ে দিয়েছে। তার আগে আমি জানতাম যে বাপ বেটি শেষ, ওরা যখন শেষ হয়ে গেলো আমি তোকে ছাড়বো না, ওদেরকে শেষ করে তোকে ছাড়বো না, আমি এই কথাটা লাস্ট বলেছি। কতজন ছিল? দুজন ছিল, বাইরে অনেক কজন ছিল। পুলিশ আসছিল? হ্যাঁ পুলিশ আসছিল। কি কি নিয়ে গেছে? আমার ইয়ে ছিল, একটা শাখা ছিল সোনা বাঁধানোর, একটা আংটি ছিল, আর একটা রকেট ছিল গুরুদেবের, ওটা ছাড়া কিছু নিয়ে যায় নাই। আর দোকানের ক্যাশটা আর আমার পার্সে 600 টাকা ছিল, যেগুলো পার্সে ছিল। কখন হয়েছিল? পায়েরটা ছিল। মন্দিরের কখন হয়েছিল? রাত 2টা। যে দুজন আসলো তাদেরকে ছিলেন কিরকম ছিল? তার ভালো করে পাতলা লোকাল লোক মনে হয়েছিল, আমাদের 50% লোকাল লোক মনে হচ্ছে, ভাষা দেশি বলছিল। আমি ওদের সাথে দেশি কথাই বলেছি, আমি আমার বাংলা কথা বলি, তোদের সাথে বলি না, আমি দেশি বলছি। তুই আমাকে শেষ করবি তো, আমার স্বামীকে আমার মেয়ে শেষ, তাহলে আমি শেষ, তাহলে আমাকেও তোকে শেষ করতে হবে। আপনার কি আশঙ্কা আছে? আওয়াজ আসার এখানে যেটা বলতেছে দেশির মতো, দেশির ভাষায় ছিল তো কথাটা। এখানকার যে লোকাল ভাষা, সূর্যাপুরি যে লোকাল ভাষা দেশি, সেই ভাষায় কথা বলেছে। দুইজন ভিতরে ঢুকছিল? দুজন ভিতরে ঢুকছিল। বাইরেও লোক ছিল? কি বাইরেও লোক ছিল। ওরা বলছে বাইরে লোক আছে, চিৎকার চেঁচামেচি করবি না, যা কিছু আছে সব দে। আনুমানিক কত টাকা নিয়ে গেছে? আনুমানিক 8,500 মতো ক্যাশ টাকা নিয়ে। ক্যাশ টাকা। শাখাটার দাম কত? 30 না, অতগুলো হবে না, 30-35 হাজার টাকা হবে শাখাটার দাম, 20-25 হাজার টাকা শাখাটা। আর আংটিটার দাম কত? 10,000 টাকা। কি নাম আপনার? সাথী মতো। টিভি নিয়ে একটা কি হয়েছিল ঘটনাটা? কালকে 2টার দিকে ঢুকছিল ডাকাতি করতে, 2:30 লব্ধ আমি শুনলাম হাল্লা করলো দাদা বদিয়েরা। তো আমি আসে দেখি যে বাড়িতে অলরেডি ডাকাতি করে নিয়ে চলে গেছে। যখন ঢুকছে ওরা ভিতর দিয়ে খোলা পেয়েছে, সম্পূর্ণ জিনিসপত্র বার করছে, বদিয়া দাদাকে স্প্রে করে ঘুমাইছে। যখন পায়নি তখন ওদেরকে ডাক দিয়ে উঠাইছে, তখন তেলবার লাগাইছে, বন্দুক দেখাইছে, যা যাচ্ছে দাও। আলমারি টালমারি সব ফাটাইছে, যা জিনিস পায়নি ওরা, তখন যা গলার হাতে ছিল ওগুলা খুলে নিচ্ছে। টাকা পয়সা যা দোকানে ছিল, ক্যাশে যা ছিল 5-7 হাজার, 5-7 টাকা ওগুলা নিয়েছে, টিভিটা নিয়েছে, 2টা মোবাইল নিয়েছে। তারপর যখন হাল্লা করতে লাগলো, বদি আমাদেরকে ডাকতে লাগলো, তখন বলছে ছাড়ো, তখন পালিয়ে যায়। এই সিঁড়ি দিয়ে তখন ছাদ দিয়ে পালায়। কতজন আসছিল? ওই 4 জন ছিল মতো। কত বড় সামনে যায় না হবে? ওই মোটামুটি ধরেন 1 ভরির মতো, টোটাল 1 ভরি। পুলিশ আসছিল? পুলিশ আসছিল।
কি নাম আপনার? আমার নাম সঞ্জিত মুর্মু। এটা কোন এলাকা? এটা ধানতলা বাজার। তীব্র তাপদাহে হাঁসফাঁস দশা। এমন পরিস্থিতিতে আখের রসের চাহিদা তুঙ্গে উঠেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে। ইতিমধ্যেই অনেকেই অন্য পেশা ছেড়ে আখের রসের দোকান নিয়ে বসেছেন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়। গরমে ক্ষণিকের জন্য গলা ভেজাতে অনেকে আইসক্রিম, বরফ, ঘন ঘন ঠান্ডা জল ইত্যাদি পান করছেন। আবার অনেকে শরীর সুস্থ রাখতে ডাব ও আখের রস খাচ্ছেন। আর এতে আখের রসের চাহিদা তুঙ্গে উঠেছে। গরমের তীব্রতায় অতিষ্ঠ মানুষ ঠান্ডা ও মিষ্টি আখের রসের গ্লাসে চুমুক দিয়ে শান্তি খুঁজে নিচ্ছেন। ফলে এই মরশুমে আখের রসের চাহিদা আকাশ ছুঁয়েছে বলাই যায়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও রাস্তার পাশে সারি সারি অসংখ্য আখের রসের দোকান বসেছে। এই মরশুমে লাভের মুখ দেখতে বহু মানুষ অন্য পেশা ছেড়ে আখের রসের ব্যবসায়ও নেমে পড়েছেন। তাঁতের কাজ করতাম আগে, তো তাঁতগুলো বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে আমরা গরিব লোক, কিছু কর্ম করে তো খেতে হবে। তারপরে মেশিন নিয়ে এসে বিক্রি করতেছি আখের রস। কেমন বিক্রি হচ্ছে? বিক্রি ভালোই হচ্ছে, গরম পড়লে ভালোই বিক্রি হয়। গঙ্গারামপুরে কতগুলো দোকান রয়েছে এই মুহূর্তে? মোটামুটি 20টা। এই মালগুলো কোথেকে আসে? এগুলো আছে ইয়ের থেকে, ডাল খোলা থেকে। হ্যাঁ। কত করে গ্লাস বিক্রি করছেন? 10 টাকা গ্লাস। সারাদিনে কিরকম বিক্রি হয়? মোটামুটি 1500 টাকা। তাতে সংসার চলে যায়? হ্যাঁ, সংসার চলে যায়। আপনার নাম? স্বপন হালদার। কোথায় বাড়ি আপনার? কাদির ঘাট 8 নম্বর ওয়ার্ড। কিন্তু এত রৌদ্র, প্রখর রৌদ্র, এই এত প্রখর রৌদ্রতে শরীরে জলের যে জলের পরিমাণটা কমে যাচ্ছে। আর এর ফলে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। তো আখের রসটা খেলে শরীরে একটু এনার্জি পাওয়া যাবে, হ্যাঁ, আর শরীরটাও ভালো থাকবে। এই জন্যই আখের রসটা খাওয়ার প্রয়োজন। এই জন্যই খাচ্ছি। আপনার নাম? শ্যামল সাহা। বৃহস্পতিবার সকালের শুরুতেই বঙ্গ রাজনীতিতে ঝোড়ো হাওয়া। সেই ঝড়ে শুরু হয়েছিল বুধবার বিকেলে, যখন ষষ্ঠীকে বিজেপি নেতা দিলীপ ঘোষকে দীঘায় নবনির্মিত জগন্নাথ ধামে দেখা যায়। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও হাসি মুখে কথা বলেন দিলীপ। সেই ছবির সামনে আসতেই বিজেপির অন্তরে যেন কালবৈশাখী শুরু হয়। দিলীপের বিরুদ্ধে একের পর এক নেতা কর্মীদের মুখ খুলতে দেখা যায়। ফেসবুকেও শুরু হয় তার বিরুদ্ধে লেখা। বৃহস্পতিবার সেই দীঘাতেই দিলীপ প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের সামনে নাম না করেই দলের নেতাদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন। জল্পনা উড়িয়ে দিলীপ বলেন, তিনি রাজনীতি ছাড়তে পারেন, তবে বিজেপি ছাড়ছেন না। নাম না করেই আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক সৌজন্যতার কথা বলেন। ত্যাগী ভোগী বলে বুধবার ফেসবুক পোস্টে দিলীপের বিরুদ্ধে লিখতে দেখা যায় বিজেপি সাংসদ সৌমিত্র খানকে। নাম না করে তাকেও আক্রমণ করেন দিলীপ ঘোষ। আমার পার্টির কিছু লোক যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন, হতাশায় ভুগছেন, কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা। আমি বলছি, বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না, চোখের জল ফেলবেন না, কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে। যেন বিজেপির কর্মীরা পিছনে তাকায় না, ভয় পায় না, সন্দেহ করে না। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে, তখন থেকে পার্টি পিছোচ্ছে। দিলীপ ঘোষ 42 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে, 10 বছর রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারো নেই, না পক্ষে না বিপক্ষে। যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপিতে এসে করে খাচ্ছে, তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে। যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি, তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। পার্টির উপরে ভরসা রাখুন, চিন্তা করার কোনো দরকার নেই। আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা, কোথায় যাবে, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত। দুশ্চিন্তা করার দরকার নেই, আনন্দিত হওয়ার দরকার নেই। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বলে দিচ্ছি। কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে, সুবিধা হবে। সেটা হওয়ার চান্স নেই, কারণ আমাদের কাছে মিশন পশ্চিমবাংলায় যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, লড়াই চলবে। আর যে আমার লক্ষ লক্ষ সাথী 10 বছর ধরে আমার সঙ্গে লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, প্রাণ দিয়েছেন,
পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়েছেন, সেটাই আমাদের কাছে প্রেরণা। কেউ বলছে 57 জন শহীদ হয়েছে, তারা ভাবছেন যে 21 সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে, তা হয়নি। 257 জন শহীদ হয়েছে, রাজনৈতিক শহীদ। সেই শহীদ ভুলিনি, কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছে। তারপরে 77 সিট জিতেছিলাম, আজকে 1 ডজন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছে, এমপি চলে যাচ্ছে, পঞ্চায়েত, জেলা পরিষদ, সমিতি চলে যাচ্ছে। কিন্তু আমি বলছি আমাদের বিচারধারা, আমাদের রাস্তা ঠিক আছে, ঘাবড়াবেন না, ভয় পাবেন না। বিজেপি ভয় পায় না বলে ভারতবর্ষে পরিবর্তন করতে পেরেছে। আমরা সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। আমরা সেই সংস্কৃতির লোক। মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন, আর অন্যদিকে চলে গেছেন, শত্রু হয়ে গেছেন, এটা আমি মনে করি না। রাজনীতি আমার কোনো শত্রু নেই, আমি সবাইকে মিত্র করার চেষ্টা করি, আর মিত্র করেছে বলে ভারতীয় জনতা পার্টি এত বড় হয়েছে। অন্য পার্টির বহু নেতা এসে পার্টির নেতৃত্ব করছেন। তো সেই জন্য আমরা সেই সংস্কৃতির লোক, সেই পার্টির কর্মী যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে বাসে চড়ে লাহোরে গেছিলেন, শত্রুর দেশে গেছিলেন, ঘোষিত শত্রু পাকিস্তান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন। ফিরে আসার পরে পাকিস্তান আক্রমণ করেছিল, কার্গিল যুদ্ধ হয়েছিল, অটল বিহারীর হাত কাঁপেনি, মিরাজ পাঠিয়ে দিয়ে, সেনা পাঠিয়ে দিয়ে সমস্ত বাংকার গুঁড়িয়ে দিয়েছিলেন। আমরা সেই সংস্কৃতি, এটা ভারতের সংস্কৃতি, এটা বিজেপি সংস্কৃতি। আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নওয়াজ শরীফের বাড়িতে বিয়েতে নেমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন, কোনো প্রোটোকল মানেননি, আশীর্বাদ করেছিলেন মেয়েকে। কিন্তু তারপরে পাঠানকোট হয়েছিল, পুলওয়ামা হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করতে, এয়ার স্ট্রাইক করতে পিছিয়ে যাননি, কারণ এটাই বিজেপি, এটাই ভারতীয় সংস্কৃতি। সেজন্য আমরা যেন আমাদের পরিচিতি না ভুলে যাই। আমার পাড়ায় বিয়ে হচ্ছে টিএমসি নেতার বাড়িতে, সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাব না, এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবেও না, এটা আমি ঘৃণা করি। আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে, সেই মেয়ের বাড়ি আমি যাব না, এই রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবে না। যারা করতে চাইছে এটাকে, বিজেপি এই অপসংস্কৃতি আনতে চাইছে, তারা বিজেপি জানে না, তারা বিজেপি জানে না, তারা দিলীপ ঘোষকে চেনে না, এর পিছনে কত ত্যাগ তপস্যা আছে জানে না। যারা 21 সালে এসছে, 20 সালে বিজেপিতে এসছে না, তারা বিজেপি বুঝতে পারবে না। কেউ কেউ RSS দেখাচ্ছে, কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে, দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে, বাকিদের গায়ে কি রক্ত? কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে, 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক, রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে? দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে, কালো দাঁড়িয়েছিল, আগামী দিনেও থাকবে। মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে, দিলীপ ঘোষ কি। আমার মন আর মুখ এক। আমি পর্দার আড়ালে কথা বলি না, কোন নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না, আমি সে যে নেতা হোক, আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি, ক্যামেরার সামনে কথা বলি। এটা দিলীপ ঘোষ, তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই। দিলীপ ঘোষের মিশন ঠিক আছে, দিলীপ ঘোষ পাল্টাবে না, নীতি পাল্টাবে না। দিলীপ ঘোষ বাংলায় পাল্টাতে এসছে, অর্ধেকটা হয়ে গেছে। যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি, তারা বুঝবেন না বিজেপি কি, দিলীপ ঘোষ কি। সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। দিলীপ ঘোষ আছে, দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে। যে কর্মীরা আবেগে ভাসছেন, আবেগে ভাসার সময় নয়। যদি সত্যি সংকট আছে, লড়াই করুন। আর বিজেপির কর্মীদের উপর আক্রমণ, হিন্দুর উপর আক্রমণ ভারতবর্ষে প্রথমবার হয়েছে। আজ যারা বড় বড় কথা বলছেন, তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছে, কি ত্যাগ করেছেন? 4 পয়সার ত্যাগ নেই। বিজেপিতে কামাতে এসছেন, কামানো কমে যাচ্ছে। আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম 77টা এমএলএ দিয়ে, 1 ডজন এমএলএ আজকে নাই কেন? এমপি কোথায় গেল? জেলা পরিষদ সমিতির প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপির নামছে। 19 সালে বিজেপি 41% ভোট পেয়েছিল, এবং আজ অনেক নেতা আমাদের পার্টিতে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম। অনেকে প্রশ্ন করছেন, 41% ভোট আর 121টা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম। 5 বছর পরে 24 সালের ইলেকশনে সেই ভোট 39% নেমেছে, আর 91টা বিধানসভায় আমরা লিড পেয়েছি। পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে? আমরা হার জিততে ভুলে গেছি 21 সালের পরে। প্রশ্ন করুন, পাবলিক প্রশ্ন করছে, দিলীপ ঘোষের এটাই প্রশ্ন আছে। যারা আমাকে প্রশ্ন করছেন, আমি তাদের দিকে প্রশ্ন করছি। আপনারা তো নীতি শেখাচ্ছেন, রাজনীতি শেখাচ্ছেন, হিন্দুত্ব শেখাচ্ছেন, কি দিয়েছেন সমাজ? কেন পার্টি নেমে গেছে? 250 লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দান করেছিলাম, সে পার্টি কোথায় আছে? কেন হারছি আমরা? কেন লোকে চিৎকার করছে? আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসে, বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে। লোক বিজেপির ভরসা করতে পারছে না। তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন না।
রক্ত দিয়েছি, আমরা ঘাম দিয়েছি, তারপরে মানুষের বিশ্বাস জিতেছি, মানুষের আশীর্বাদ জিতেছি। দিলীপ ঘোষের তো লড়াই জারি আছে, আপনারা ঠিক করুন কে কোন পার্টি থেকে লড়াই করবেন। দিলীপ ঘোষ পার্টি পাল্টাতে আসেনি, পশ্চিমবাংলায় পাল্টাতে এসেছে। ধন্যবাদ সবাই। এক যুবতীকে ধর্ষণের অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলেকে গ্রেফতার করল রায়গঞ্জ মহিলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিজয় কুমার সিংহ, বয়স 26 বছর, পেশায় হোটেল ব্যবসায়ী, বাড়ি করণদিঘি থানার টুঙ্গিদিঘি সংলগ্ন সাদিপুর গ্রামে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 69 এবং 351(2) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, করণদিঘি থানার কামারতের বাসিন্দা রুনা ঘোষের সঙ্গে দীর্ঘ কয়েক বছর ধরে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি রায়গঞ্জ থানার বারুদুয়ারি এলাকায় আসামির আত্মীয় মঙ্গলু সিংহের বাড়িতে নিয়ে গিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। সম্প্রতি ওই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল। গর্ভনিরোধক ট্যাবলেট খাইয়ে সেই বাচ্চা নষ্ট করা হয়। চলতি মাসের 8 তারিখে বিয়ের জন্য ওই যুবককে চাপ দিলে বিয়ে করতে অস্বীকার করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এই ঘটনায় গতকাল রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে করণদিঘি থেকে গ্রেফতার করা হয়। রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। কালিয়াগঞ্জ পুরসভায় আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদা সহকারে শহীদ বেদিতে মাল্যদান ও আইএনটিটিইউসির দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মে দিবস অর্থাৎ শ্রমিক দিবস পালন করা হলো। উপস্থিত ছিলেন পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান ঈশ্বর রজক সহ অন্যান্য পুর কাউন্সিলর এবং পুরকর্মীরা। মে দিবস উপলক্ষে বাম প্রবাহিত শ্রমিক সংগঠন এআইটিটিইউসির উদ্যোগে শহর জুড়ে র্যালি করা হয়। আজ ঐতিহাসিক মে দিবস, সেই দিবসকে সামনে রেখে এই মিছিল বলে জানান বাম নেতৃত্ব। সিআইটিইউর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক বলেন, ঐতিহাসিক মে দিবসকে সামনে রেখে আজ এই বর্ণাঢ্য র্যালির শহরের পিডব্লিউডি মোড় থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে পুনরায় পিডব্লিউডি মোড়ে শেষ হয়। সেখানে পথসভার মাধ্যমে দিয়ে আজকের মে দিবস সম্পর্কে আলোচনা করা হয়। সিপিআই এর উত্তর দিনাজপুর জেলা সহ সম্পাদক পবন যাদব বলেন, যে শ্রমিক বিরোধী আইন আনছে কেন্দ্রীয় সরকার, তার প্রতিবাদে আগামী 20 তারিখ যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তা সফল করার ডাক দিন। মিছিল কিসের জন্য হচ্ছে? আমাদের আজকে মে দিবস, ঐতিহাসিক দিবস। এই দিনে শ্রমিকদের 8 ঘন্টা কাজের দাবিটা প্রতিষ্ঠিত হয়েছিল, যার জন্য আমরা প্রত্যেক বছর এটাকে ঐতিহাসিক দিবস হিসাবে আমরা পালন করি এবং যারা এই লড়াইটাকে লড়ে এই যে 8 ঘন্টার কাজের যে গ্যারান্টি করেছিল তাদের শ্রদ্ধা জ্ঞাপন করি এবং এই আগামী দিনও যাতে এগুলো চলে। এখন যে বিভিন্ন যে শ্রমকোড আইন এই সরকারটা পারিত করেছে তার এগেনস্টে আমাদের লড়াই আগামী 20 তারিখে শিল্প সাধারণ ধর্মঘট আছে, সেটাকে আমরা আপিল করব জনগণের কাছে, যাতে এই যে শ্রমিক বিরোধী আইন যেটা আসতেছে তার প্রতিবাদে 20 তারিখের ধর্মঘট যাতে সফল হোক। এটা হচ্ছে ঐতিহাসিক মে দিবস। সেই মে দিবস উপলক্ষে আমরা এখানে বামপন্থী ট্রেড ইউনিয়ন এবং হচ্ছে সরকার বিভিন্ন কর্মচারী, কৃষক, ক্ষেতমজুর যৌথভাবে আমরা মে দিবস উদযাপন করে মে দিবস পালন করছি এবং সেই উপলক্ষে আমাদের মিছিল বেরিয়েছে। এই মিছিলটা কোথা থেকে বের হয়ে কোথায় সমাপ্ত হবে? পিডব্লিউ মোড় থেকে, এখান থেকে মিছিল আমরা শহর পরিক্রমা করে আবার পিডব্লিউ মোড়ে যাব, সেখানে আমাদের পতাকা উত্তোলন হবে এবং মে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে আমাদের সেখানে সভা হবে। এবং আমাদের মূল দাবি হচ্ছে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের 8 ঘন্টার কাজের সীমাকে বাড়িয়ে 12 ঘন্টা করেছে, শ্রমকোডের মধ্যে দিয়ে শ্রমিকদের অধিকার হরণ করার চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের মে দিবসের বার্তা সমস্ত সমাজের মানুষকে ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে লড়াই হবে এবং এই লড়াইয়ে আগামী 20 মে গোটা দেশ জুড়ে প্রতিবাদে